প্রথম পরীক্ষায় জীবক উত্তীর্ণ হয়ে গেছে। আজ তার পরবর্তী পরীক্ষা। জীবককে উদ্বিগ্ন দেখে গুরু আত্রেয় ওকে নিজের জ্ঞানের ওপর ভরসা রাখতে বলেছে। সে কথা শুনে কিছুটা আত্মপ্রত্যয় জেগেছে ওর মনে। তবুও চিন্তা কাটছে না। একটু পরে এলো শল্য চিকিৎসক আচার্য বরুণ দত্ত ও আচার্য মিহির। ওদের দেখে আত্রেয় বলে, এসো এসো বরুণ, এসো মিহির, তোমাদের জন্যই অপেক্ষা করছি। আত্রেয়র আহ্বানে দুজনেই মৃদু হাসে, যেন কথা হয় তিনজন প্রবীণ চিকিৎসকের চোখে চোখে। জীবকের সন্দেহ হয়, ওকে নিয়ে বোধ হয় ওদের আগে থেকেই কোনো পরিকল্পনা করা আছে। আচার্য আত্রেয় ব্যস্ত হয়ে পড়ে। সে বলে, ঠিক আছে, আর দেরি করে লাভ নেই, চলো শুরু করি। বরুণ দত্ত সায় দেয়। চলো জীবক। জীবক বলে, কোথায় যেতে হবে? আচার্য মিহির হেসে বলে, বেশি দূরে নয়, এই আশ্রমে। তিনজন অভিজ্ঞ শিক্ষক আগে আগে যাচ্ছে, পিছন পিছন জীবক। তিনজনই গুরু আত্রেয়র আঙিনা রেখে এগিয়ে যায়। তারপর ঢোকে রোগীদের আলয়। এই রোগীর আলয়ের অনেকগুলো ভাগ আছে। জীবক দেখে এর মধ্যেই কিছু কিছু রোগী আসতে শুরু করেছে। নতুন ছাত্রদের নিয়ে তাদের চিকিৎসায় লেগে গিয়েছে কোনো আচার্য বা অগ্রজ ছাত্র। সেসব রেখে ওরা ঢোকে শল্যাগারে। চিকিৎসার জন্য নানা রকম অস্ত্র ও যন্ত্রপাতিতে ভবনটি ভর্তি। এই ঘরে আজ একটি মাত্র রোগী। তাকে একটি কাঠের তক্তপোষে শোয়ানো রয়েছে। পাশে রোগীর দুজন পরিজন। রোগীর স্বজনদের বাইরে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেয় মিহির। গান্ধার রাজ্যের প্রত্যন্ত অঞ্চল থেকে গতকাল এই রোগী এসেছে। লোকটা যন্ত্রণায় কাতরাচ্ছে। মিহির বলে, জীবক, ভালো করে দেখো, কাল দুপুরে ও এখানে এসেছে। দুপুর থেকেই আমরা অনেক চেষ্টা চরিত্র করেছি যাতে ওর কষ্ট কমে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। এবার তুমি চেষ্টা করো, এটাই তোমার পরীক্ষা। এটাই জীবকের পরীক্ষা। জীবক একবার গুরু আত্রেয়র দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। আত্রেয় মাথা নাড়িয়ে চোখ দিয়ে ইশারা করে, অর্থাৎ এটাই জীবকের পরীক্ষা। এই রোগীকে সারিয়ে তুলতে হবে। জীবক এগিয়ে যায় রোগীর দিকে। ওর কি হয়েছে তা বোঝার জন্যই জীবক এগিয়ে যায়। লোকটার ডান পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত ফুলে আছে। জীবক হালকা চাপ দেয়। রোগী চিৎকার করে ওঠে। পেকে রস জমে গেছে। আচার্য বরুণ দত্ত অনেক অভিজ্ঞ এবং প্রাচীন চিকিৎসক। ওর দিকে একবার তাকায় জীবক, যেন জিজ্ঞেস করছে বরুণ দত্তকে যে কি করা যায়। বরুণ দত্ত এগিয়ে আসে। গতকাল থেকে বরুণ দত্ত অনেক চেষ্টা করেছে, কোনো পথ খুঁজে পায়নি। জীবক বরুণ দত্তকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আচার্য বরুণ দত্ত, কিভাবে এর পা ঠিক হতে পারে? কিভাবে ওর সমস্ত যন্ত্রণার উপশম হবে? যার পরীক্ষা সেই পাল্টা জিজ্ঞেস করছে কি করা উচিত। বরুণ দত্ত অবাক হয়। মনে হয় ও একটু অসন্তুষ্ট হয়েছে। বরুণ দত্ত বলে, আমার মতামত আমি বলতেই পারি, কিন্তু ভুলে যেও না জীবক, এটি তোমার পরীক্ষা। তুমি নিজের কাজ না করে আমাকে জিজ্ঞেস করছো কি করা উচিত। আমি অবাক হচ্ছি তোমার আচরণে। জীবক বলে, আপনি আমাকে ভুল বুঝছেন আচার্য। আমার আচরণে যদি কোনো ঔদ্ধত্য প্রকাশ পায় আমাকে মার্জনা করবেন, কিন্তু এটি একটি মানুষের জীবন মরণের প্রশ্ন।
আমার পরীক্ষার জন্য যৌথ মতামত আর চেষ্টা করার থেকে আমরা পিছিয়ে আসতে পারি না। চিকিৎসা কোনো একক কাজ নয়। 10 জন চিকিৎসকের চোখে 10টা দিক ধরা পড়বে, আর সেই 10 রকম মতামত পর্যালোচনা করে একটা সঠিক সিদ্ধান্তে আমরা আসতে পারব। আমার একার ভুল চিকিৎসায় লোকটি মারা যেতে পারে, আবার আপনার মতামত নিয়ে যদি আমি চিকিৎসা পদ্ধতি পরিবর্তন করি তাহলে রোগীর জীবন বেঁচেও যেতে পারে। তাই আপনার যদি মনে হয় আপনি মতামত দিলে সেটি আমার পরীক্ষা পদ্ধতির বাইরে যাচ্ছে, তাহলে আমি আমার এই পরীক্ষায় অকৃতকার্য হতে রাজি আছি। তবু এই লোকটির জীবন বাঁচুক। আপনি শল্য চিকিৎসায় সব থেকে অভিজ্ঞ আর প্রবীণ। আপনি উপস্থিত থাকতে আপনার মতামত ছাড়া আমি এগোতে পারি না। জীবকের কথা শুনে আচার্য আত্রেয় মিটিমিটি হাসে। মনে হয় আচার্য খুশি হয়েছে ওর প্রিয় ছাত্রের বক্তব্য শুনে। আচার্য বরুণ দত্ত একটু ঘাবড়ে যায়। জীবকের যুক্তিটা সে কাটাতে পারে না। বরুণ দত্ত রোগীর কাছে যায়, খুব ভালো করে পর্যবেক্ষণ করে, তারপর বলে, আমার মনে হয় এর ডান পা কেটে ফেলা উচিত, তাহলেই ও বাঁচবে। না কেটে ফেললে শরীরের বাকি অংশেও পচন ধরবে, যাতে ওর মৃত্যু নিশ্চিত। এইবার কথা বলে মিহির। বোঝা যায় আচার্য বরুণ দত্তের সিদ্ধান্ত শুনে সে খুশি হয়নি। মিহির বলে, কাল দুপুর থেকে আমিও অনেক চেষ্টা করেছি, অনেক ভেবেছি, কিন্তু কোনো উপায় খুঁজে পাইনি। সেজন্য আমি মতামত দিতে পারছি না। কিন্তু তাই বলে আচার্য বরুণ দত্তের সঙ্গে আমি একমত হতে পারছি না। পা কেটে ফেললে ও এমনিই মারা যাবে। বরুণ দত্ত অবাক হয় মিহিরের কথা শুনে, জিজ্ঞেস করে, কি বলছো তুমি মিহির? পা কেটে ফেললেও মারা যাবে? না, কোনোদিনই না। বরং বরং পা কাটলেই ও বাঁচবে, না হলে নয়। মিহির বলে, আপনি ঠিকই বলেছেন। পা কাটলেও প্রাণে বেঁচে যাবে, কিন্তু ধনে প্রাণে মরে যাবে। কারণ ও গরিব শূদ্র। পা কেটে ফেললেও অক্ষম হয়ে যাবে, কোনো কাজ করতে পারবে না। তাহলে ও খাবে কি? তখন নিশ্চিত অনাহারে ওর মৃত্যু হবে। তাই আমি আর যাই করি, যতক্ষণ অন্য কোনো উপায় হাতে থাকবে ওর পা কেটে আমরা বাদ দিতে পারবো না। আচার্য বরুণ দত্ত দমে যায়। কথাটা ভুল কিছু বলেনি মিহির। আচার্য আত্রেও কোনো কথা বলছে না, পাশে দাঁড়িয়ে চুপচাপ শুনছে তিনজনের কথোপকথন। জীবক রোগীকে জিজ্ঞেস করে, তোমার এমন কিভাবে হলো? রোগীর অবস্থা খুবই খারাপ, সে কথা বলার মতো অবস্থাতেই নেই। খুব কষ্ট করে রোগী বলে, আমি আমি বনে কাঠ কাটতে গিয়েছিলাম, তো তখন মনে হলো আমার পায়ে কিছু একটা কামড়ালো। সেখান থেকে ফিরে আসার পর আমার আমার পায়ে যন্ত্রণা শুরু হলো। আস্তে আস্তে আমার পাটা ফুলে গেল। ও ও ব্যথা আর সহ্য করতে পারছি না। মিহির বলে, জঙ্গলে কাঠ কাটার সময় তোমার পায়ে কোনো কীট কামড়াতে পারে, মানে বিষাক্ত কীট? আচার্য বরুণ দত্ত বলে, আমারও তাই মনে হয়। জীবক বলে, আমার কিন্তু তা মনে হয় না আচার্য। যদি বিষাক্ত কীট বা সাপ কামড়াতো ওকে, তাহলে দ্রুত সে বিষ ওর সারা শরীরে ছড়িয়ে পড়ত এবং কিছু প্রহর পরেই ও মারা যেত। শিষ্যের কথা শুনে আত্রেয়র মুখ উজ্জ্বল হয়ে ওঠে, যেন যত সময় যাচ্ছে নিজের ছাত্রের পর্যবেক্ষণ ক্ষমতা দেখে সে গর্বিত হচ্ছে। এতক্ষণে কয়েকজন নবীন ছাত্র এসেছে শল্যাগারে। তার মধ্যে জীবকের বন্ধু শিলভদ্র আছে। জীবক শিলভদ্রকে বলে, শিল, যা পরিষ্কার জল ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে আয়। যা, আসুন, কিছু কর্পূর নিয়ে আসবি। হ্যাঁ, বেশ খানিকটা রক্তচন্দন ঘষে আনবি আর সাদা পরিষ্কার কাপড় আনবি। যা।
শিল চলেই যাচ্ছিল। জীবক আবার ডাকে, আর শোন, এই নে, এগুলো গরম জলে ভালো করে ফুটিয়ে আনবি। বলে কয়েকটা শল্যপ্রচারের অস্ত্র শিলভদ্রের হাতে দেয় জীবক। তার মধ্যে রয়েছে ধারালো ফলক, ছুরিকা, চিমটি ও আরো অনেক কিছু। সেগুলোকে নিয়ে শিলভদ্র দ্রুত বেরিয়ে যায়। জীবক রোগীর মাথায় হাত বুলিয়ে বলে, আর একটু সহ্য করো, একটু পরেই তোমার যন্ত্রণা কমে যাবে, ভালো হয়ে যাবে তুমি, একদম চিন্তা করুন। জীবকের কথা শুনে সবাই বিস্মিত হয়। এত সহজ! কেউ যেখানে কোনো সমাধান দিতে পারছে না, সেখানে জীবক লোকটাকে দ্রুত সেরে ওঠার নিশ্চয়তা দিচ্ছে। শুধু অবাক হন না গুরু আত্রেয়, ও মৃদু মৃদু হেসেই চলেছে। অন্যরা অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, দেখতে চায় কিভাবে জীবক দ্রুত সুস্থ করে তোলে রোগীকে।